আপনারা দেখছেন লাস্ট যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক ধরনের কৌতূহল। লাস্ট যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ওই ভদ্রমহিলারই একটা মামলা। ওই মহিলা একটা মামলা করছে, আমার নয়, মানে মামলার প্রেক্ষেপে আরেকটা মামলা করছে যে আমি নাকি তাকে ফোন দিয়েছি, হুমকি দিয়েছি, তাকে মেরে ফেলবো এরকম হুমকি দিয়েছি, মামলা না তুললে এগুলা সেগুলা এটা বলে মামলা করছে। সেই মামলা করছে না, জিডি করছিল, সেই জিডি থেকে মামলা হয়েছে, দেন ওইটা থেকে ওয়ারেন্ট বেরিয়েছে। এগুলার আগা মাথা কোনোটাই আমি কিছুই জানি না, বুঝি না। যেহেতু আপনাদের কাছে আমি আসছি আজকে সবকিছু একটু খোলাসা করতে, একটু সুন্দরভাবে কথা বলতে। আসলে আমি চুপ থাকছি, অনেক চুপ থাকতেছি, আমি অনেক ছাড় দিচ্ছি, মানে উনি যা পারতেছে, যত ধরনের বানট কথাবার্তা বলতে পারতেছে বলতেছে। এখন এসে আজকে একটা ভিডিও দেখলাম যেখানে বলতেছে আমি মেয়েদের ব্যবসা করি, মাদক ব্যবসা করি, কিশোর গ্যাং চালাই, আমি খারাপ মানুষ। ঠিক আছে, এত এত বাজে মানুষ, এত বাজে কাজগুলো আমি করতাম, আমার সাথে কেন আপনি ভাই ছিলেন, কেন আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য পাগলামি করতেছে? যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, ভাই কেন ভাই আমাদের বাংলাদেশটা কি এতটাই তুচ্ছতাচ্ছিল্য হয়ে গেছে, বা বাংলাদেশের আইনটা কি এতই তুচ্ছতাচ্ছিল্য হয়ে গেছে? আমার মাথায় ঢোকে না যে সাংবাদিক গুলা ওর সাথে ঘুরে। ভাই আপনারা কি এতটাই গোলাম হয়ে গেছেন, ওর পাচাটা এত কুত্তা হয়ে গেছেন যে ও যা বলতেছে একতরফা কথাগুলো আপলোড করতেছেন, সেই কথার পৃষ্ঠে আপনি কোনো ধরনের প্রশ্ন কেন করতেছেন না? কেন আপনারা কিছু জানতে চান না ওই কথার পৃষ্ঠায়? তারপর আমি হুমকি দিয়েছি যে মামলাটা করছে, সেটাও তো অবশ্যই জাস্টিফাই করবে বাংলাদেশ আইন। আমি বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, অনেক সম্মান জানাই। আমি আশাবাদী এখনো যে বাংলাদেশ আইন আমার জন্য ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আমি যে ট্র্যাপে পড়েছিলাম সেই ট্র্যাপ থেকে বাংলাদেশ আইনই আমাকে বের করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আইনে মেয়েদের জন্য অনেক ভালো ভালো ধারা দেওয়া আছে, ভালো ভালো কিছু আইন আছে, কারণ মেয়েদের প্রতি কিন্তু বেশিও নির্যাতন হয়, আর মেয়েরা একটু দুর্বল মানুষ, তো মেয়েদের জন্য একটু ফ্যাসিলিটিস থাকবে, এটা আমিও মানি, এটা আমিও সাধুবাদ জানাই যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর আইন মেয়েদের জন্য আছে। পুরুষদের জন্য কিন্তু কোনো ধরনের আইন নাই। ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আমার কমপ্লেন শুধু এইখানে যে এত সুন্দর সুন্দর আইনগুলাকে যে অপব্যবহার করে, এইটার কেন স্টেপ নিচ্ছেন না? আইন অন্ধ, আইনের গতিতে চলে, আইন ধারা মোতাবেক চলে, সবই মানলাম, কিন্তু এইগুলা কন্ট্রোল তো আমরা মানুষরা করি। আইনজীবী যারা আছে, বড় বড় কর্মকর্তা যারা আছে, আমরা তো মানুষ, আমরা তো দেখি কি হচ্ছে না হচ্ছে, তাই না? একটা মানুষের ক্যারেক্টার, চরিত্র তো আপনারা দেখতেছেন, বুঝতেছেন। ভাই আমি 2018 সাল থেকে আমার ফ্যামিলিটা আমি রান করি। আমি আমার ফ্যামিলির মেরুদণ্ড। আমার ফ্যামিলিতে 3 জন বাকশ্রবণ প্রতিবন্ধী, আমার ভাই, বোন, ভাবি, ভাস্তি আছে, দেন বাবা, মা, আমি। এটা হচ্ছে আমার ফ্যামিলি। এটা আমি রান করি 2018 সাল থেকে। ওই ভদ্রমহিলার সাথে আমার পরিচয় 2021-এর প্রায় শেষের দিকে। অতএব তার সাথে আমার তিন বছরের মতন একটা সম্পর্ক। এর মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছে এটা তো আপনারা যারা প্রথম থেকে আমাকে ফলো করেন বা প্রথম থেকে যারা দেখছেন তারা তো জানেন যে তার সাথে সম্পর্কটা প্রথমে অ্যাজ এ ফ্যান। সে আমার সবসময় বলছে, তার সাথে সম্পর্ক থাকার 1-1.5 বছরও বলছে আমি তার ডাইহার্ড ফ্যান, দ্যাটস ইট। এইভাবেই চলতেছিল লাইফটা, যে সে আমার ফ্যান, সে আমার ওয়েল উইশার। আর সে বারবার বলে যে আমি প্রতারক, আমি টাকা পয়সা নিয়ে চলে গেছি, এটা নিয়ে চলে গেছি, সেটা নিয়ে। ভাই প্রমাণ দেন, প্রমাণ দিলে আমি প্রকাশ্যে যেই শাস্তি দিবেন, আপনারা জুতার বাড়ি দিলাম, জুতার বাড়ি হইতে রাজি আছি। যে আমি তাকে কোনো ধরনের ব্ল্যাকমেইল করে, বা তাকে কোনো ধরনের ফোর্স করে, বা তাকে বাধ্য করছি আমাকে কিছু দিতে, আমাকে টাকা পয়সা দিতে। আমি তার কাছ থেকে লিকুইড মানি নেই কখনো, কখনো টাকা পয়সা নিয়ে তার সাথে আমার সম্পর্ক না। তার সাথে রিলেশনটা ভালো হওয়ার কারণ হচ্ছে সে ইনাফ ম্যাচিওর একটা মানুষ। সে জানে একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, একটা মানুষকে কিভাবে তার কন্ট্রোলে আনতে হবে, একটা মানুষকে কিভাবে চালাতে হবে, সে ভালো করে জানে। সে ইনাফ ম্যাচিওর, ইনাফ এডুকেটেড। লাইফস্টাইল তো আমি বলে শেষ করতে পারবো না, ওর কত ধরনের চরিত্র আছে, কত ধরনের লাইফস্টাইল আছে, এগুলো বলে তো আমি শেষ করতে পারবো না। অনেক ধরনের প্রফেশনেও ছিল, যেসব প্রফেশনে থাকতে অনেক হিটলার হতে হয়। অনেক জায়গা থেকে পড়াশোনা করে বেশি, সেখান থেকে হিটলাররাই বের হয়।
তো আমার কথাগুলো ওইখানে না, আমার কথাগুলো আপনারা নেগেটিভলি নেন না, অনেক যন্ত্রণা থেকে কথাগুলো বলতেছি। আমারও ব্যক্তিগত একটা জীবন আছে, আমারও ব্যক্তিগত একটা লাইফ আছে, আমি আমার মতন মুভ অন করতে চাই, আমি আমার মতন স্বাভাবিক জীবন যাপন করতে চাই, আমি তার মতন এরকম অশ্লীলতা করতে চাই না এই সোশ্যাল মিডিয়াতে। আর আমি এখন বুঝতে শিখছি, আমি বুঝি যে কি করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ এখন আমি বুঝি। এখন আর ম্যানিপুলেশন কাজ করবে না, সেটা কেটে গেছে, শেষ। সে প্রথম আমাকে এইটা গিফট করছে, সেটা গিফট করছে, এটা দিছে সেটা দিছে, দিয়ে গিফট করতে 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 ভালো একটা সম্পর্ক তৈরি করছে আমার সাথে, যে আমি তোমার ডাইহার্ট ফ্যান। তো একটা ফ্যানের কি চাওয়া থাকে? একটা ফ্যান তো চায় একটু স্টারের সাথে ঘুরবে, স্টারের সাথে ছবি তুলবে, স্টারের সাথে ভিডিও করবে, বা সেও একজন স্টার হবে, এন্ড সে সাকসেস। আপনারা বাংলাদেশের অলিতে গলিতে শহরে যান, যেখানেই যান, এই ভদ্রমহিলাকে সবাই চিনে এখন। ঠিক আছে, এটা কার মাধ্যমে হয়েছে? কন্টেন্ট ক্রিয়েশন কে করতো আগে? কন্টেন্ট ক্রিয়েটর কে আগে ফ্যান ছিল কার? এগুলো কি ভুলে গেছেন আপনারা? আমি 2018 সাল থেকে ভিডিও করে আমার পরিবার আমি চালাই। ভাই আমি খুব ছোটখাটো একটা মানুষ, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেই, মোটামুটি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমার বাবার সাথে একটা প্রতারণা হয়ে গেছে। প্রতারণা হওয়ার পর আমরা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে কাটাইছি আমাদের জীবনটা, বিশেষ করে আমার লাইফটা আমি খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে কাটাইছি। যখন থেকে আমি বুঝতে শিখছি, যখন থেকে আমি বুঝে হয়েছি, তখন থেকে মানে অভাব জিনিসটা দেখে দেখে বড় হয়েছি। সো টাকা পয়সা এগুলো অনেক ম্যাটার করে লাইফে। হ্যাঁ, আমাকে যখন একটা মানুষ টাকা খরচ করে এইটা গিফট করতেছে সেটা গিফট করতেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, সে টাকা খরচ করছে আমার পিছনে, আমি তাকে একটু শ্রম দিই, আমি তাকে সময় দিই, তাকে সে যেটা চায় তাকে আমি দিই। সে ফেমাস হতে চায়, তাকে ফেমাস করে দিই। আমি একটা 2 মিলিয়নের পার্টি করলাম আমার, যখন টিকটকে 2 মিলিয়ন হয়েছিল অনেক দিন আগে। 2 মিলিয়নের পার্টি করার সময় একটা ভিডিও আপলোড হয়, সেইখান থেকেই কন্ট্রোভার্সি শুরু মানুষের। ভাই আপনারা পারেনও, ভাই আপনারা পারেনও একটা মানুষের জীবনের কি হবে না হবে, তার ভবিষ্যৎ কি হবে না হবে, you don't give a fucking shit bro, দেন না। খালি নিজের স্যাটিসফ্যাকশন নিয়ে নিজেরা থাকেন। একটা মানুষকে 2টা গালি দিতে পারলে আপনার কাছে মনে হয় যে আপনি শান্তি পাইছেন, আপনি স্যাটিসফাইড, কিন্তু আপনি ঘুমাইলে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, কিন্তু আপনি যাকে গালি দিচ্ছেন সে কিন্তু মাথায় রাখতেছে আপনি গালি দিচ্ছেন। আপনার স্যাটিসফ্যাকশন কিন্তু বেশিক্ষণ থাকবে না আপনার সাথে। আমি একটা পার্টি করছি, 2 মিলিয়ন সেলিব্রেশন করছি, ওইখানে আমি কোট পরছি, ওই ভদ্রমহিলা সাদা ড্রেস পরছে। এটা নিয়েও আপনাদের সমস্যা। কি সমস্যা? যে আমি বিয়ে করছি, টাকার লোভে বুড়ো বেটি বিয়ে করছে টিকটকার প্রিন্স মামুন। এই গুঞ্জন শুরু করলেন, এখন পর্যন্ত চালাচ্ছেন। এখন অবশ্যই একটু কমছে ঠিকঠাক, কিন্তু এখন আবার ওই ভদ্রমহিলা আবার আমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা শুরু করছে, আবার মামলা মোকদ্দমা করা শুরু করছে। আবার যখন ওনার সাথে যে সাংবাদিক গুলা ঘুরে, আমি কি আবার রিসেন্টলি দেখলাম কিছু সাংবাদিক ভাইরা আছে, তারা আবার প্রশ্ন করছে, কিন্তু প্রশ্ন করে উত্তর নিতে পারে না। আমি এখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাংলাদেশের যে সাংবাদিক ভাইরা আছে তাদের কাছ থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই। ভাই আপনি আমাকে প্রশ্ন করেন কে আসবেন, আমি সলিড জবাব দিব আপনাদেরকে, আমি সলিড জবাব দিব উইথ এভিডেন্স। প্রথমে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক, বিয়ের সম্পর্ক কোনো কিছু আমি জড়াই নেই ভাই। অ্যাজ এ ফ্যান আমি সাপোর্ট করতাম তাকে প্রথম। তারপর আস্তে আস্তে কি করলো সে, আমি যখন তার কাছ থেকে সরে আসা শুরু করলাম, সে হাত কেটে ব্ল্যাকমেল শুরু করলো, বিষ খেয়ে ব্ল্যাকমেল করা শুরু করলো। আমার কাছে সকল প্রমাণ আছে, সকল এভিডেন্স আছে আমার কাছে, যে সে যে ড্রিঙ্কস করতেছে, মরে যাবে কান্না করতে করতে, সেই ভিডিও আমার কাছে আছে। সে যে হাত কাটছে, এর তো এভিডেন্স আমার রাখা লাগবে। তার হাত দেখবেন আপনি, এই মাছ থেকে এই মাথা পর্যন্ত কাটা। যে নিজের দেহকে ভালোবাসতে পারে না, সে আরেকজনকে ভালোবাসবে কিভাবে? কোনোভাবেই সম্ভব না। আর তার নেশা হচ্ছে ভাইরাল হওয়া। তার ভাইরাল হওয়ার নেশা না হলে, আমি যখন তার কাছ থেকে চলে আসছি, তার কাছ থেকে যখন আমরা আলাদা হয়ে গেছি, কন্টেন্ট করি না আমরা একসাথে, তখন সে চাইলে তার বয়স্ক বা তার সাথে মিলে ম্যাচিওর একটা মানুষের সাথে মিলে কিন্তু সে কন্টেন্ট করতে পারতো। বাংলাদেশে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই। তার ইন্টেনশনই হইলো নেগেটিভিটি, তার ইন্টেনশনই হইলো ভাইরাল হওয়া, টপ অফ দ্য লাইনে থাকা। আমি কিন্তু আপনারা দেখবেন 1-1.5 বছরের মধ্যে আমাকে নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি নাই, আমি কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত না।
ব্যক্তিগত লাইফে যদি কিছু করেও থাকি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা কেউ কিছু বলতে পারবেন না, কারণ আমি ওইরকম মানুষ না। আমি শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই, দ্যাটস ইট। আপনারা একটা জিনিস সিম্পলি বলি আপনাদেরকে, আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল বা আমার জুনিয়র যারা আছে, তাদেরও আমার থেকে বেশি অ্যাসেট আছে। আমার যদি ধরেন 1 কোটি টাকার অ্যাসেট আছে, এখন কথার কথা বললাম, আমার ভাই ব্রাদার যারা ছিল, যারা আমার সাথে কন্টেন্ট করতো বা যারা আমার জুনিয়র, তাদের 1.5-2 কোটি টাকার অ্যাসেট আছে। তাহলে আমাকে আপনারা বলেন যে আমি কিভাবে টাকার লোভী হইলাম, কোন দিক থেকে? একটা মানুষ গিফট করতেছে একটা মানুষকে, এখানে আমি কিভাবে আমি তাকে বলেন এটা কিভাবে কি হয়? আমার কিছু বুঝান এগুলো আপনারা একটু, নাকি আপনারা বুঝেও না বুঝার ভান ধরে থাকেন? এই মহিলাটাকে কি থামানোর মতো কেউ নাই এই বাংলাদেশে? হ্যাঁ, কেউ নাই। আর আইন অন্ধ, আইনের গতিতে চলে, তাই বলে কি এতটাই অন্ধ? একদম কি দেখছে না ভাই? আর কত ভাই, আর কত? কিভাবে কি করবো বলেন? আমি লাইফে কিভাবে আগাবো বলেন? আমি আমার কন্টেন্টের কোয়ালিটি আপডেট করেছি, বিজনেস করতেছি, আগামীতে আরো কিছু বিজনেস স্টার্ট করব, তারপর ফিজিক্যালি নিজেকে স্ট্রাকচার চেঞ্জ করতেছি, নিজের গেট আপ সেট আপ সবকিছু চেঞ্জ করতেছি, সবকিছু পরিবর্তন করতেছি। কেন? সুন্দর একটা জীবন পাওয়ার জন্য, সুন্দর একটা জীবন যাপন করার জন্য। আপনারা যারা এক পাশের কথা শুনে নাচানাচি করেন, মাতামাতি করেন, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন। আর আমার জায়গায় আপনারা নিজেদেরকে রেখে তারপর প্রশ্ন করবেন। ভাই আমি তো ভাই ভুল কিছু করি না লাইফে, ভাই লাইফে মানুষ মাত্রই ভুল। আর আমি যেই টাইমটাতে এই ভুলটা করছি, নর্মাল বিষয় ভাইয়া, ওই টাইমটাতে তখন আমি একদমই ইনম্যাচুর একটা ছেলে। তখন আপনারা আমার শরীর দেখলেই বুঝবেন এটা পুরো একটা ইনম্যাচুর একটা ছেলে। তখন বুঝি, অনেক কিছু বুঝি, কিন্তু এই বাস্তবতার অনেক কিছু আমি ওই টাইমটাতে বুঝি না। এই বাস্তবতার অনেক কিছু ওই টাইমটাতে আমি বুঝি না। অতএব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আর আরেকটা আমি কয়েকটা ক্ষোভ, মানে 3টা ক্ষোভ প্রকাশ করতেছি এখানে। এক হচ্ছে বাংলাদেশ আইনের প্রতি একটা ক্ষোভ, একটা হচ্ছে বাংলাদেশ কি বলে এটা, ভার্চুয়াল স্পামার বা স্পেশালিস্ট যারা আছে তাদের উপরে একটা ক্ষোভ, আরেকটা হচ্ছে সাংবাদিক ভাইদের উপর একটা ক্ষোভ। এই 3টা ক্ষোভ কেন, এখন এক্সপ্লেইন করি আমি। প্রথম, বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক সম্মান আমার আছে। বাংলাদেশের আইন খুবই সুন্দর, আমি মানি। আইনের গতিতে চলে, কিন্তু আইনটা তো কন্ট্রোল করে মানুষ। তারা দেখতেছে সবকিছু, একটার পর একটা মামলা হচ্ছে। সে এই পর্যন্ত মনে হয় 10-12টা করে ফেলছে, গুনতে হবে কয়টা করছে, এখনো গোনা নেই। যখন যা মন চায় তখন তা মামলা করে, অ্যাটেম্পট টু মার্ডার করে। আবার পরে ভরণ পোষণ দেই না, এটা নিয়ে একটা জিডি করছিল বাটারা থানায়। আমি নাকি তাকে ভরণ পোষণ দেই না। ভরণ পোষণ কে দেয়? স্বামী দেয়। আমি তো বিয়ে করি নাই, তাহলে আমি কেন ভরণ পোষণ দিব? এটা নিয়ে একটা চিঠি করছে, তাই ওইটা কার্যকর হয় নাই। তারপর করছে কি, ধর্ষণ মামলা। কারণ আছে বাংলাদেশের আইনে এগুলো, যারা অবহেলিত নারী আছে, নির্যাতিত নারী আছে, তাদের জন্য আইনগুলো তৈরি হয়েছে বাংলাদেশে। কিন্তু এই আইনগুলাকে অপব্যবহার করছে এই টাইপের কিছু ভদ্র মহিলারা। সে পাঁচটা কি করছে না করছে সবকিছু হাইট ছিল আমার কাছে। আর আমারও কিছু, আমি বদার ছিলাম না তার পাস নিয়ে ওই টাইমটাতে। আপনারা অনেকে এখন প্রশ্ন করেন, সেও